সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের আলোচনায়। আজকে আমরা আলোচনা করব সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের কবিতাগুলোকে আমরা যে 6টি পর্যায়ে বিভক্ত করেছিলাম, সেই 6টি পর্যায়ের প্রথম পর্যায়ের কবিতাগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছে। আজকে আমরা বাকি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের কবিতাগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ফারুক আহমেদ দ্বিতীয় পর্বের বা দ্বিতীয় স্তরের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোতে মুসলমানদের শোচনীয় অধঃপতন, তার কারণ এবং তা থেকে উদ্ধার এবং মুক্তির ব্যাকুলতা প্রকাশ পেয়েছে এই পর্বের কবিতাগুলোতে। এই পর্বের কবিতাগুলো হচ্ছে আকাশনাবিক, স্বর্ণইগল, তুফান, এইসব রাত্রি, পাঞ্জেরি এবং পুরানো মাঝারে। আমরা প্রথমে যেই কবিতাটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আকাশনাবিক। আকাশনাবিক কবিতাটির মধ্যে মূলত অপরাজেয় মুসলিম আত্মার পরিচয় ব্যক্ত হয়েছে। কবিতাটির মধ্যে কবি অতীত যুগের মুসলমানদের কর্মশক্তি, বিচিত্র সমৃদ্ধ জীবন এবং অপরূপ প্রাণশক্তির পরিচয় দেওয়ার সাথে সাথে তাদের যে আকস্মিক আত্মবিস্মরণ এবং অধঃপতন, সেটার কথাও তিনি স্মরণ করেছে। প্রতীকী দোতনা মণ্ডিত এ কবিতায় আকাশনাবিক যে নামটি তিনি ব্যবহার করেছেন, এরও একটি গূঢ় তাৎপর্য রয়েছে। অতীতকালের মুসলমানদের অপরাজেয় আত্মাকেই কবি আকাশনাবিক পাখির সঙ্গে তুলনা করেছেন এবং তিনি বলেছেন একসময় মুসলমানরা যেভাবে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তাদের শৌর্য-বীর্য নিয়ে, সেই কথা স্মরণ করে তিনি পাখির পরাজয়টাকে মানতে পারে নাই। তিনি বলছেন, কখনো তো তুমি মানো না কো পরাজয়। এবং তিনি বলছেন যে তুমি কেন পড়ে আছো, এখনো তোমার যে তারার শুভ্র লেখা, সেগুলো তো এখনো ম্লান হয় নাই। সুতরাং এই যে পুরনো সেই স্মৃতিকে ধারণ করে নতুন পথের দিকে এগিয়ে যাওয়া, সেই বিষয়টি মূলত আকাশনাবিক কবিতায় বর্ণিত হয়েছে। অতীতের গৌরবের পটভূমিতে বর্তমানের দুর্গতির কারণ হিসাবে তিনি নির্দেশ করেছেন আদর্শচ্যুতিকে এবং এর সমাধানও তিনি দিয়েছেন আদর্শকে অনুসরণ করার মধ্যে। দ্বিতীয় যে কবিতাটি স্বর্ণইগল, সেই কবিতাটিও মূলত প্রতীকী তাৎপর্যে পূর্ণ। মুসলমানদের সেই গৌরব এবং কীর্তির স্মৃতিভারে জর্জরিত কবি মুসলমানদের অধঃপতিত অবস্থা দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মুসলিম জাতিকেই তিনি স্বর্ণইগল বলে সম্বোধন করেছেন। আগের কবিতাটিতে যেমন আকাশনাবিক বলছেন যে অতীতের যে প্রাণ চঞ্চল দুর্বার গতির অধিকারী গৌরবে সমুন্নত মুসলিম জাতিকেই তিনি স্বর্ণইগল বলেছেন। যে একদিন উদ্দাম ঝড়ে ডানা মেলতো, আজকে তার ডানা ভাঙা। কবির চোখে পতনের কারণ এবং স্বরূপ দুটোই ভাস্বর হয়ে উঠেছে। তিনি এই কবিতাটিতে তিনি যেই কথাটি বলবার চেষ্টা করেছেন যে আসন্ন সন্ধ্যার কালি নিয়ে এলো পুঞ্জীভূত শীত এবং পাহাড় ভুলের বোঝার ঊর্ধ্বপথে দাঁড়ানো নির্মম। মূলত আসলে মুসলমানদের মানে নিজেদের ভুল পদক্ষেপের কারণেই তাদের আজকের এই অবস্থা, যে স্বর্ণইগল একসময় আকাশকে ব্যপ্ত করে বেড়াতো, সে আজকে ডানা ভেঙে পড়ে আছে। আমরা স্বর্ণইগল কবিতায় দেখেছি যে কবির চোখে পতনের কারণ এবং স্বরূপ দুই ভাস্বর হয়ে উঠেছে। তৃতীয় যে কবিতাটি তুফান, সেটির মূল শুরু মূলত একই রকম। এইসব রাত্রি কবিতায় কবি ঐতিহ্য ভাবনার রূপান্তরিত হয়েছে কবি জীবন ভাবনায়। দুটো চরিত্রের নাম পাওয়া যায়, কায়খসরু এবং শাহরিয়ার। সেই আরব্য উপাখ্যানের বা সেই আরব্য রজনীর যে বাদশাহ শাহরিয়ার, এদের যে জীবন কবির কাছে উপস্থাপিত হয়েছে বা মনে হয়েছে, সেটা হচ্ছে অন্ধ ঐশ্বর্য বিলাস এবং অসংযত ভোগ কামনার ব্যর্থতার দৃষ্টান্ত রূপে। এবং এক কবি মুসলিম জাতির অধঃপতনের বিষয়টি কবি মূলত কায়খসরু এবং শাহরিয়ারের প্রতীকে তিনি প্রকাশ করেছেন। কবিতাটিতে এক মানে কথা কহিবার যে আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে কবির ইসলামী পুনরুজ্জীবন কামী চিন্তারই প্রতিফলন। পুরানো মজারে কবিতার ভাববস্তু এইসব রাত্রি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে আমরা যেই পর্যন্ত যেই কয়টি কবিতা আলোচনা করলাম, সেইগুলোতে মূলত কবি যেই ভাবনাটি ভেবেছেন যে মুসলমানদের শোচনীয় অধঃপতন এবং তার কারণ, সেই বিষয়গুলোই মূলত এই কয়েকটি কবিতার মধ্যে আলোচিত হয়েছে। পাঞ্জেরি কবিতাতে দেখা যাবে যে তার এই ভাবনার সাথে সাথে বাকি অন্য ভাবনাটিও প্রকাশিত হয়েছে। পাঞ্জেরি হচ্ছে এই পর্যায়ের শেষ কবিতা।
বক্তব্যের প্রতীকী আমেজ এর শিল্পমূল্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এইসব রাত্রির অন্ধকারের অবসান কামনার যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে, বারবার যে প্রশ্নটি বারবার উচ্চারিত হয়েছে পাঞ্জেরি কবিতায়, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। অতীত ঐতিহ্যের সাথে বর্তমানের ভাবনাও তার যুক্ত হয়েছে। সাম্প্রতিকতার সাথে ইসলামী ঐতিহ্য এবং জীবনাদর্শের পুনরুজ্জীবনের স্বপ্নটিও এখানে প্রবল হয়ে উঠেছে। এই পুনরুজ্জীবনের স্বপ্নকে সার্থক করার জন্য অতীতের ভ্রান্তি এবং সংশোধন কামনায় কবি উদ্বেল হয়ে উঠেছেন। কবি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে, আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সেতারা শশী, মধের খেলায় ধুলায় লুটায়ে পড়ি, কেঁদেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সর্বরী। তার মানে হচ্ছে যে এই একদলের ভুলের কারণেই কিন্তু বাকিদেরকে আজকের এই দুরবস্থার মধ্যে পতিত হতে হচ্ছে। এবং এই মানসবৃত্তেই বারবার কবি আবৃত্ত হয়েছেন। জীবনের দিগ্ভ্রান্তিজনিত যে ব্যর্থতার ভাবনার যে সমসূত্র কবি সাম্প্রতিকতা সম্পন্ন বা সংলগ্ন জীবনের দ্বান্দ্বিক রূপের একটি আভাস উপস্থিত করেছেন এই কবিতাটিতে। আমরা একটি কথা বারবারই বলছি যে ফররুখ আহমেদ বিশেষ আদর্শের প্রতি অনুরক্ত থেকেছেন, সেই কারণে এই বিষয়গুলো কখনো কখনো সচেতনভাবে তিনি এড়িয়ে গেছেন। কিন্তু পাঞ্জেরিতে এই সুরটি লক্ষ্য করা যায় যে ঐতিহ্যের সাথে জীবন সংলগ্ন কিংবা অতীতচারিতার সাথে সাম্প্রতিকতা, এই যে একটি আভাস, সেই আভাসটি এই কবিতাটিতে পাওয়া যায়। এবং তিনি যখন বলছেন, জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি, দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি। এবং এই যে নামকরণ করা হচ্ছে, এই নামকরণের মধ্যে পাঞ্জেরি নামকরণের মধ্যেও কিন্তু এক ধরনের তাৎপর্য আছে। পাঞ্জেরি শব্দের অর্থ তোমরা জানো যে জাহাজের মাস্তুলের কাছে প্রহরায় নিযুক্ত যে নাবিক, যার কাজ হচ্ছে জাহাজের গতিপথের নিশানা ঠিক রাখা, এবং আমরা যদি আধুনিক কালের পাইলট বলতে পারি। এই পাঞ্জেরি আসলে একজন নেতার খোঁজ তিনি করছেন। আজকের যে দিগ্ভ্রান্ত আদর্শ বিচ্যুত মুসলমান জীবনের দরিয়ায় পথ হারিয়ে ফেলেছে, তার জীবনের চারিদিকে হতাশার মেঘ, কুয়াশা, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, বন্দরে অপেক্ষারত মুসাফির, দলের সংকট চিন্তা করে সে বিব্রত, অথচ পথের কোনো নির্দেশ পাচ্ছে না। তাই বারবার একই প্রশ্ন সে উচ্চারণ করছে যে রাত পোহাবার কত দেরি। এই পাঞ্জেরি মূলত আমরা যেটা বলতে চাই যে এটি মূলত আসলে নবজাগরণের চেতনার উদ্দেল মুসলিম সব মানুষের এক ধরনের নতুন পথ সন্ধান করবার চেষ্টা করছেন, এবং সেই পথ নির্দেশনার ভাবনাতেই তিনি উচ্চকিত। সেই কারণেই কবি শেষে বলছেন যে সূর্য ওঠার কত দেরি কত দেরি। তার মানে অন্ধকার পার হয়ে যাবে, রাত্রি গভীর হয়ে গেলে ভোর নিকটে আসে। সুতরাং এই মুসলিম জাতির একটি পথ তারা খুঁজে পাচ্ছেন। সেই পথটি কি হবে, তৃতীয় পর্যায়ের কবিতাগুলোতে মূলত সেটি আলোচনা করা হয়েছে বা নির্দেশ করবার চেষ্টা করেছেন। তৃতীয় পর্যায়ে কবিতাগুলোতে যে ভাবনাটি কবির প্রকাশিত হয়েছে, এটি হচ্ছে মুসলমানদের অধঃপতন ও বর্তমান দুর্দশার মূলে রয়েছে ইসলামের শ্রেয় এবং কল্যাণের আদর্শ থেকে বিচ্যুতি এবং আত্মবিস্মৃতি, এবং এই অবস্থা থেকে পরিত্রাণের পথ হচ্ছে জীবন পুনরায় ওই আদর্শ অনুধ্যান এবং অনুসরণ করে বাস্তব কর্মপন্থা নির্ধারণ করে কর্তব্যের পথে এগিয়ে যাওয়া। এই ভাবনাটি যে কবিতাগুলোতে প্রকাশ পেয়েছে সেই কবিতাগুলো হচ্ছে হে নিশানবাহী, নিশান, নিশান বর্দার এবং সাতসাগরের মাঝি। আমরা আলোচনার সুবিধার্থে কিংবা বিষয়বস্তুর সামঞ্জস্যতার কারণে আমরা তিনটি কবিতা, হে নিশানবাহী, নিশান এবং নিশান বর্দার, এই কবিতাগুলো আমরা যখন আলোচনা করব তিনটি কবিতা একসাথে আলোচনা করছি, এবং পরে আমরা আলাদা করে সাতসাগরের মাঝি আলোচনা করছি। এই নাম যেহেতু নিশান, তোমরা জানো নিশান শব্দের অর্থ হচ্ছে পতাকা, কিংবা আমরাও যদি বলি ঝান্ডা, পতাকা, সেরকম বলা যেতে পারে।
এবং এই যে নামকরণ করা হয়েছে হে নিশানবাহী, নিশান এবং নিশান বর্দার, কবিতার তিনটিতেই শুধু কেবলমাত্র নামগত যে সাদৃশ্য আছে তা নয়, এর মধ্যে ভাবগতও কিন্তু মিল রয়েছে। তিনটি কবিতারই ভাব পারম্পর্য সুস্পষ্ট। হে নিশানবাহী কবিতায় কবি মুসলমানদের আহ্বান করেছেন আধো চাঁদ আঁকা সেই শাশ্বত জয় নিশান উড়িয়ে দীপ্ত পদক্ষেপে সামনের দিকে অগ্রসর হতে। এবং এই নিশান কি নিশান? এই নিশান হচ্ছে ইসলামের আদর্শ এবং শক্তির প্রতীক। একদিন তোমরা জানি যে ইসলামের সেনানীরা এ নিশান বহন করে ছুটে চলেছিল বিশ্বময় সেই আরব থেকে একেবারে পুরো বিশ্ব জুড়ে, স্পেন, ইউরোপ, স্পেন, গ্রানাডা পর্যন্ত মুসলিম বিজয় ঝান্ডা, সেখানে মুসলিম বিজয়ের কীর্তি তারা স্থাপন করতে পেরেছিলেন। দ্বিতীয় যে কবিতাটি নিশান, সেই কবিতাটিতেও কবি আল হেলালি নিশানের মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং এই নিশান হচ্ছে এক মহৎ জীবনাদর্শের প্রতীক। সেই মহৎ জীবনাদর্শটা কি? ইসলামী আদর্শ। দারুণ দুর্দিনে কবি শান্তি, মুক্তি এবং শক্তির প্রতীক আল হেলালি নিশানকে আঁকড়ে ধরার জন্য মুসলমানদেরকে আহ্বান জানিয়েছে এবং এ নিশান হচ্ছে নবীজির দান। ওমর, আলী, খালেদ, তারেক, মুসা এই সমস্ত বীরগণ এদের হাতের কবজির সওয়ার হয়ে এ নিশান এনেছিল এক মানবতার ঝড়। তৃতীয় যে কবিতাটি নিশান বর্দার, এর বক্তব্য মূলত একই রকম। আদর্শভ্রষ্ট পথবিচ্যুত মুসলমানের দিনরাত্রির বোঝা হলো আজ দুঃসহ গুরুভার এবং এই দুর্দিনে মুসলমানদের পথ দেখাতে পারে একমাত্র ইসলামী ধর্মাদর্শের আলোকের প্রতীক নিশান। তাই কবি নিশান বর্দারকে আহ্বান জানাচ্ছেন যে এবার তোমার আলোর নিশান এ পথে প্রকাশ করো। তার মানে এই নিশান, একদল নিশান বহন করেছে, সেই নিশানের পরিচয় এবং নিশান বর্দার যে নিশানটিকে বহন করে সবার কাছেই মূলত কবির সেই অনুরোধ কিংবা কবির আকাঙ্ক্ষা হচ্ছে ইসলামের আদর্শ প্রতীক যে আধো চাঁদ আঁকা যে নিশান, সেটাকে যদি যাত্রাপথের নিশান হিসাবে, নির্দেশক হিসাবে বরণ করে নেওয়া যায়, তাহলেই আধুনিক মুসলমানের সকল দুর্গতি মোচিত হবে। এবং এই কবিতাগুলো সম্পর্কে একটি কথা বলা যেতে পারে, এই কবিতাগুলোতে ঐতিহ্যের সাথে সাম্প্রতিকতা সংলগ্ন জীবনের ব্যথা, বঞ্চনা এবং বেদনার সুরটিকেও তিনি স্বীকৃতি দিয়েছেন। কেবলমাত্র আদর্শের অন্ধ অনুকরণ সেখানে তিনি করেননি। এবার আমরা আলোচনা করছি সাতসাগরের মাঝি কবিতাটি। এই কবিতাটি হচ্ছে সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের নাম কবিতা এবং মূলত কাব্যগ্রন্থের মূল সুর কিংবা মূল বক্তব্য যদি আমরা বলি, সেটি এই সাতসাগরের মাঝি কবিতাতে প্রকাশ পেয়েছে। বেশ লম্বা কাব্য, প্রায় 19টি ধাপ আছে এই কবিতাটিতে এবং প্রত্যেকটি ধাপে ধাপে কবির ভাবনা, আশা, নৈরাশ্য, সংশয়, সন্দেহের দোলা, সেগুলো অগ্রসর হতে হতে শেষে একটি পরিপূর্ণ বিশ্বাসের মধ্য দিয়ে সমাপ্তি লাভ করেন। আজকের অধপতিত মুসলমানদের সামগ্রিক পুনরুজ্জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নই কবিতাটিতে ব্যক্ত হয়েছে। কবির হৃদয় মুসলমানদের অতীত গৌরব এবং কীর্তির স্মৃতিতে পরিপূর্ণ। দুর্বার গতিসম্পন্ন প্রাণোচ্ছল জীবনের ছবি কবির চোখের সামনে ফুটে উঠেছে এবং একদিন তারাই ছিল সাতসাগরের মাঝি। আমরা প্রথম দিকে সেই সিনবাদের সফরের মধ্য দিয়ে মুসলমানদের সেই দুর্দম জীবনের ছবি পেয়েছি, তারপরে তার কামনা কেমন হওয়া, কেন তারা দিগ্ভ্রান্ত হয়েছে এবং কিভাবে তারা সেই পথ থেকে বেঁচে আবার নতুন পথে যাত্রা করতে পারবে কিংবা সেই ঐতিহ্য ফিরে পেতে পারে, তার একটি পথ নির্দেশ তিনি বিভিন্ন কবিতাতে দিয়েছেন। এবং তিনি প্রশ্ন করছেন যে এই যে মুসলমান একসময়ে স্বর্ণইগাল কিংবা আকাশনাবিকের মতো বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছে, তাদের এই অধপতন কেন হয়েছে, এবং তিনি জবাব নিজের অন্তরে খুঁজবার চেষ্টা করেছেন এবং তার কাছে একটা সময় তিনি যে জবাব পেয়েছেন সেটা হচ্ছে যে মুসলমানদের এই অধপতনের কারণ হচ্ছে তাদের আদর্শ বিচ্যুতি এবং আত্মবিস্মৃতি। এবং তিনি যেই প্রবল স্রোতে জগৎ প্লাবিত করে, কর্মস্রোতে জগৎ প্লাবিত করে মুসলমানরা বেরিয়েছিল, হঠাৎ করে তাদের চোখের সামনে থেকে সেই আলো নিভে গেল। তিনি শঙ্কা, ভয়, নৈরাশ্য তাদেরকে ঘিরে ধরল। তিনি বলছেন
কাকর বিছানো পথ, কত বাধা, কত সমুদ্র পর্বত, মধ্যদিনের পিশাচের হামাগুড়ি, শকুনি ফেলেছে ছায়া আমাদের মাথার উপরে উড়ি, ফেলেছি হারায়ে তৃণঘন বন যত পুষ্পিত বন। কোনো এক অজ্ঞাত বন্দরে এসে যেন তারা নাবিকরা তাদের সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেছে, এবং সেই কবে সেই ঘটনা ঘটেছিল সেটাও তার আজকে স্মরণ আসে না। তিনি ঐশ্বর্যের কথা মনে করার চেষ্টা করছেন, সেই ঐশ্বর্য হয়তো ধূসর হয়ে গেছে, তারপরও তার খানিকটা খানিকটা মনে আছে। তিনি বলছেন, লবঙ্গ ফুল এলাচের মৌসুমি, যেখানে ধুলিতে কাকরে দিনের জাফরান খোলে কলি, যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি, পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে বাঁকাওয়ালি। সেই মুসলমান একসময় নোনা পানি কেটে কেটে তারা পার হয়েছে, কিন্তু আজকে তারা সেই দিগন্তে ঊষর মরুভূমি তারা দেখতে পাচ্ছে, চারিদিকে খালি ক্ষুদিতের রোনাজারি। আমরা সাতসাগরের মাঝি কবিতাটিতেও, সেই পাঞ্জেরি কবিতাটিতেও সেখানে পেয়েছি। এবং এর মধ্যে তিনি বলছেন যে আজকে কঠিন ঝড়ের বাতাস দ্বারে করে কষাঘাত, সর্পচিকন জিহবায় তার মৃত্যুর ইঙ্গিত, প্রবল পুচ্ছ আঘাতে তোমার রঙিন মিনার ভাঙে। ভয়, ক্লান্তি, জরা মুসলমানকে সেই পথে আর যেতে দেয় না, কিন্তু তার মধ্যেও তিনি নবজাগরণের ইঙ্গিত পাচ্ছেন এবং তিনি পথটাকে নির্দেশ করবার চেষ্টা করছেন যে কিভাবে তারা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারে। সুতরাং সেই উত্তরণ কিভাবে হবে? দূরে বহু দূরে হেরার রাজতরুণ, শাহী দরজার সকল কপাট অনেক আগেই খোলা, অনেক আগেই সেখানে দ্বাদশী জোছনা দিয়েছে দোলা। সুতরাং যেই কথাটি তিনি বলতে চান যে মুসলমানদেরকে ওই সেখানেই যেতে হবে, হেরার রাজতরুণ, তার মানে যেই হেরার গুহাতে কোরআন নাজিল হয়েছিল এবং যেখান থেকে ইসলামের সূত্রপাত হয়েছিল, সেইখানে যদি তারা ফেরত যায় সেটি হচ্ছে তার লক্ষ্য, সেখানেই তাদেরকে পৌঁছাতে হবে। সুতরাং সেখানে যদি তারা যায়, সেখানে মানে সেই আদর্শ যদি তারা অনুসরণ করে, তবেই তাদের সেই দুর্দিনের অবসান সূচিত হবে, তাদের জীবনের যে অন্ধকার সেটি কেটে যাবে। তার কাছে মনে হয়েছে যে অনেক দেরি যদিও হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, ফিরে গেছে কত জাহাজ ভাসানো দরিয়ার মৌসুমি, কত এলাচের দানা উড়ে গেছে ঝড়ে, দারচিনি শাখা ভেঙেছে বনান্তরে, মেশকের বাতাস নিয়েছে লুটি, সব হাসনায়না ঝরে পড়েছে। সময় অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সময় এখনো শেষ হয়ে যায়নি। কবিতার শুরুতে যে কথাটি বলেছেন কবি, কত যে আধার পর্দা পাড়ায়ে ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। এখনো পাতা সবুজ আছে, তার মানে এখনো আশা ফুরিয়ে যায় নাই। সুতরাং সেই পথটাকে তিনি বলছেন, যদি তারা ইসলামী আদর্শের পথে যায় তাহলে সেই পথই তাদেরকে মুক্তি দিতে পারবে, তাদেরকে আবার নতুন করে জীবনের স্রোতে ফিরিয়ে আনতে পারবে। সে কারণেই তিনি বলছেন, সে পথে যদিও পার হতে হবে মরু, সে পথে যদিও দরিয়ার নোনা পানি, তবুও সে পথে আছে মঞ্জিল, জানি আছে ছায়া তরু, পথে আছে মিঠে পানি। এবং শেষ যেই কথাটা কবি বলছেন যে হেরার তোরণ মিলবে সম্মুখে জানি, এই পথ যদি ধরে এগিয়ে যায় তাহলে সেই হেরার তোরণ মিলবে, তার মানে তাদের সেই আদর্শের পথ বা লক্ষ্যে তারা পৌঁছাতে পারবেন। এবং এই বিশ্বাসটি, আমরা যদি সাতসাগরের মাঝি কবিতাটিকে যদি বলি যে মুসলিম জাগরণের গান গাইতে চেয়েছেন এই সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থে, সেই সুরটি কিন্তু পূর্ণতা পেয়েছে এই সাতসাগরের মাঝি কবিতায়। অন্যান্য কবিতাতে যে কবি যে কথাটি বলেছেন, সাতসাগরের মাঝি যেন তার সারসংক্ষেপ। মুসলমানদের পুনরুজ্জীবন এবং আত্মপ্রতিষ্ঠার জন্য ইসলামী ঐতিহ্য এবং জীবনাদর্শের যথার্থ অনুধাবন এবং জীবনে তার প্রয়োগ দরকার, এরকম একটি বিশ্বাস কবির মনে ছিল। রোমান্টিক সুলভ আবেগ তিনি যদিও প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কিন্তু তিনি ঐতিহাসিকের যে সত্য দৃষ্টি সেটি একেবারেই হারিয়ে ফেলেননি। মুসলমানের উত্থান পতনের কারণসমূহ তিনি নির্দেশ করার প্রয়াস পেয়েছেন এবং তা থেকে সেই সমস্যা এবং সমাধান সবগুলোই তিনি খুঁজবার চেষ্টা করেছেন। এবং তিনি বিশ্বাস করেন যে হেরার রাজতরুণের পথ ধরে অগ্রসর হলে অতীতের সেই সমৃদ্ধ জীবন আবার ফিরে পাওয়া যাবে।
সুতরাং কবিতাটিতে কেবলমাত্র অতীতের পুনরুজ্জীবন কামনা নয়, বরং অতীতের আলোকে বর্তমানের যে পথনির্দেশ এবং উজ্জ্বল ভবিষ্যতের যে স্বপ্ন সেটি দেখার প্রয়াসও আছে। কবিতাটিতে সেজন্য অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একই সেতুবন্ধনে আবদ্ধ। ঐতিহ্য ভাবনার সাথে যুগজীবনের ভাবনাটি কবিতাটিতে অঙ্কিত হয়েছে এবং প্রতীকী যে আমেজ তিনি সাতসাগরের মাঝি কবিতায় দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, কবিতাটির বক্তব্যে এক ধরনের প্রতীকী আমেজ পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাতসাগরের মাঝি কাব্যের যে কবিতাগুলো আলোচনা করেছি, মূলত কবিতার বা কাব্যের মূল ভাব এবং ফররুখ আহমেদের যে মানস, সেই মানসটি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো আমাদের মোটামুটি 3টি পর্যায়ের কবিতা আমরা আলোচনা করেছি। আরেকটি ক্লাসে হয়তো বাকি কবিতাগুলো নিয়ে আলোচনা করব, সমসাময়িক বিষয় এবং অন্যান্য বিষয়গুলো যেখানে প্রকাশিত হয়েছে। তোমরা কবিতাগুলো নিশ্চয়ই পড়বে এবং কোনো কবিতা বুঝতে বা কোনো সমস্যা যদি থাকে সেটি যদি আমাকে কমেন্টে জানাও, আমি সেই বিষয়গুলো নিয়ে আবার আরেকটু আলোকপাত করতে পারি। তো তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো এবং ঘরেই থেকো। ধন্যবাদ।